ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সোমবারে সন্ধেবেলা এক কাপ লিকার চা সামনে রয়েছে, আর বই যারা লেখেন তাদেরই এমন একজনকে পেয়ে গেছি, সৌরভ মুখোপাধ্যায়। সুতরাং আমাদের শুরু করে দিতে হচ্ছে বই আড্ডা লিকার চা। চ্যানেল ওয়ানে এই অনুষ্ঠানে আজকে এসছেন কবি সৌরভ মুখোপাধ্যায়, গদ্যকার সৌরভ মুখোপাধ্যায়। সৌরভ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আপনি অনেক দিন আগে বোধহয় 2012 সালে কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন। 12 সালে কৃত্তিবাস পুরস্কার পাই আমি। সৌরভ, একেবারে প্রথম প্রশ্ন, কৃত্তিবাস পুরস্কার আপনি কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন? আমি কৃত্তিবাস পুরস্কার পাই আমার তৃতীয় কাব্যগ্রন্থ আমার সামান্য লেখা। এটা প্রকাশিত হয়েছিল 2010 সালে, আর 2012 সালে আমি কৃত্তিবাস পুরস্কার পাই। সৌরভ, আপনার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন কি? আমার হাতে কৃত্তিবাস পুরস্কার তুলে দিয়েছিলেন কল্যাণী পালিত, দিব্যেন্দু পালিতের প্রখ্যাত কথা সাহিত্যিক, দিব্যেন্দু পালিতের স্ত্রী। এবং কল্যাণীদি নিজেও দীর্ঘদিন ধরে বাংলা লেখালেখি জগতে একটা উল্লেখযোগ্য নাম। ওনার সঙ্গ সেই সময়ে এবং আমাদের তরুণ প্রজন্মের 90s-এরও অনেক কবিরা ওনার প্রজন্মের। মঞ্চে আর কেউ উপস্থিত ছিলেন না? হ্যাঁ, সুনীলদা ছিলেন, এবং দুর্ভাগ্যজনকভাবে, এবং আমার কাছে সৌভাগ্যজনক সেটা, যে সুনীলদার জীবিত অবস্থায় সেটাই শেষ কৃত্তিবাস পুরস্কারের অনুষ্ঠান, যেটাই সুনীলদা উপস্থিত ছিলেন মঞ্চে। স্বাতীদি উপস্থিত ছিলেন, স্বাতী গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দুদা উপস্থিত ছিলেন, দিব্যেন্দু পালিত, কল্যাণী পালিত, বাদলদা উপস্থিত ছিলেন, বাদল বসু, আনন্দ পাবলিশার্সের বাদল বসু, এরা ছিলেন। আর দর্শক আসনে তো অনেকেই ছিলেন, রণজিৎ দাস ছিলেন আমার মনে আছে, আরও অনেক আমার সময়ের প্রচুর তরুণ কবিরা, শ্রীজাত ছিলেন, পিনাকি ঠাকুর ছিলেন সে সময় মঞ্চে। এবং আমি যতদূর আমি জানি যে মানপত্রটা বোধহয় শ্রীজাত লিখেছিলেন, আমি পরে শুনেছি শ্রীজাতর লেখা মানপত্র, এবং সেটা পাঠও করেছিলেন শ্রীজাত সম্ভবত। খুব আনন্দের কথা। পুরস্কৃত এই কবির কবিতা আগে শুনিনি, তারপরে আমরা যাব কথায়। সৌরভ, একটা কবিতা যদি আপনি প্রথমে পড়েন। আমি তাহলে আমার যে বইটি কৃত্তিবাস পেয়েছিল, হ্যাঁ, সেটা থেকেই একটা কবিতা প্রথমে পড়ি, নিশ্চয়ই, তারপরে সাম্প্রতিক লেখা পড়া। নিশ্চয়ই। এই লেখাটার নাম লেখাপড়া। আমার মতন করে, আমার মতন করে, আমার মতন করে শিখি, শিখি এই পাখিদের হেঁটে যাওয়া, পোকার চলন, সবুজ ঘাসের এই আলস্য, রোদ্দুরে এলিয়ে কিছুই হয়নি এই ভাব করে কত কিছু হওয়া। মাঝে মাঝে হাওয়া দেয়, থির থির, নরম নরম, আরামে শরীর মুড়ে শুয়ে থাকি, চারপাশ দিয়ে কত কিছু বহে যায়, সাফল্যের কত খতিয়ান। শব্দ আমার মুদ্রা, এইটুকু আশ্বাস আহ্বান পেয়েছি হাওয়ার থেকে, এটুকুই ঢের মনে হয়। আমার মতন করে, আমার মতন করে, আমার মতন করে শিখি, বাদবাকি অহেতুক ফেলে দিই যে কোনো সময়। বাহ সৌরভ, হঠাৎ এত কাজ থাকতে আপনি কবিতা লিখতে শুরু করলেন কেন? আমার কাছে কবিতা লেখাটা খুব জরুরি মনে হয়েছিল নিজেকে এক্সপ্রেস করার জন্য। আমি অনেক ছোটোবেলা থেকে, 4 বছর 5 বছর বয়স থেকে আমি আবৃত্তি এবং অভিনয়ের সঙ্গে জড়িত ছিলাম। দূরদর্শনে অভিনয় করতাম, শিশু মহলে বেতার নাটক করতাম, এবং আমি দীর্ঘদিন আবৃত্তি শিখেছি অরুময় বন্দ্যোপাধ্যায়ের কাছে, প্রায় 12-13 বছর আর কি। সেটা করতে করতে কবিতার সঙ্গে একটা ভালোবাসা আমার তো তৈরি হয়ে গিয়েছিল, এবং ভালোবাসতাম, কবিতা পড়তে ভালোবাসতাম, ছন্দ ভালো লাগতো। সেটা করতে করতে মানে কবিতা ছাড়া একটা সময় মনে হতে লাগলো যে এই যে যাপনটা, এই যে ছন্দের যাপন, এর মধ্যে থাকা, এইটা আমাকে অনেক বেশি এনরিচ করছিল। এবং করতে করতে কখন যে নিজে লেখার মধ্যে ঢুকে এসেছি সেটা খুব স্পষ্ট মনে নেই, কিন্তু একটা সময় মনে হলো যে কবিতা আবৃত্তির থেকে আমার কবিতা লেখাটা
আমাকে অনেক বেশি টানছে, হ্যাঁ, অনেক অনেক আপন মনে হচ্ছে আমার নিজের। আবৃত্তি তো আছেই, কিন্তু আবৃত্তিটা ততটা আপন মনে হচ্ছিল না যতটা আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছিলাম কবিতা লেখায়। যে কারণে পরবর্তীকালে আমার মনে আছে, আমি খুব সচেতনভাবেই আবৃত্তি করা থেকে আমি কবিতা লেখায় চলে আসি। বেশ, কবিতা আবৃত্তি করতে করতে কবিতা লিখতে স্বাদ হয়েছিল অনেক ছোটবেলায় সৌরভ মুখোপাধ্যায়ের। কবি সৌরভ মুখোপাধ্যায়ের এই স্বীকারোক্তি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সুনীল গঙ্গোপাধ্যায় খুব পছন্দ করতেন সৌরভকে। সৌরভ, সুনীলদার সঙ্গে আপনার সেই সব সম্পর্কের একটু কথা যদি আপনি আমাদের বলেন। সুনীলদা আমার আমার কাছে আমার জীবনের একটা বিরাট পাওনা সুনীলদার সঙ্গ পাওয়া। কেন অমন মানুষের, ওই রকম মাপের মানুষের সঙ্গ তো খুব পাওয়া যায় না, খুব দুর্লভ। এবং সুনীলদার সঙ্গে আমার প্রথম যোগাযোগ আমার যতদূর মনে আছে 1997-98 সাল নাগাদ। আমরা তখন আমাদের জন্য বলে একটি পত্রিকা করি, আমি এবং সাথী। তো সেই পত্রিকার লেখা নিতে সুনীলদার কাছে প্রথম যাওয়া, এবং আমার মনে আছে তখন আমাদের বোধহয় তৃতীয় কি চতুর্থ সংখ্যা বেরিয়েছে। সুনীলদা তখন আনন্দবাজারে বসতেন। একটা এই এখনকার যে আনন্দবাজারের সেট আপ সেরকম নয়, একদম অন্যরকম সেট আপ ছিল। সুনীলদার একটা ঘর এবং সামনে একটা বড় টেবিল সুনীলদার, এবং সেখানে আমি নিজে দেখেছি যে সেখানে মুড়ি ঢেলে খাওয়া হতো, মুড়ি চানাচুর। তো এরকম একটা বিকেলবেলা আমি পৌঁছে গেছিলাম যখন সুনীলদা টেবিলের এক পাশে, আর অন্যদিকে শীর্ষেন্দুদা, আর সম্ভবত তখন আবুল বাসার, এই তিনজন বসে ওইটা চলছে আর কি। আবুলদা খানিকটা দূরে আছেন, আর সুনীলদার শীর্ষেন্দুদার মুড়ি মাখাটা হয়েছে এবং খাচ্ছেন। জয়দাও বসতেন? হ্যাঁ, জয়দাও বসতেন। জয়দাকে আমি পরবর্তীতে ওইখানেই দেখেছি, কোণের দিকে। তো সেই সময় সুনীলদা মুড়ি খেতে খেতে আমরা যখন গিয়ে প্রস্তাবটা দিই যে এরকম এই পত্রিকা থেকে আসছি, আমরা একটা লেখা চাই আপনার। তো সুনীলদা লেখা কি হবে এমনভাবে, আচ্ছা দেখি বলে, আমার মনে আছে সুনীলদা হঠাৎ করে বললেন যে 0.5 ঘন্টা 40 মিনিট বসতে পারবে? তো বসেছিলাম। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন 40 মিনিট বাদে একটা ঝকঝকে পাতায় একটা টাটকা নতুন কবিতা সুনীলদা আমাকে দিয়েছিলেন, এবং সেটা যে কি আনন্দের, সে আমি বলে বোঝাতে পারবো না, আমার জীবনের একটা অন্যতম পাওনা। তো সেই থেকে সুনীলদার সঙ্গে আমার যোগাযোগের সূত্রপাত, এবং তারপরে আমি যে পেশায় চলে আসি ধীরে ধীরে। আমি তো আগে একটা সরকারি চাকরির মধ্যে ছিলাম, সেটা ছেড়ে দিয়ে আরেকটি যে পেশায় আসি, আমি নিজে থেকে কাজ করতে শুরু করি। সুনীলদা সম্পাদিত কৃত্তিবাসেও তো আপনি অনেক লিখেছেন। অনেক লিখেছি কৃত্তিবাসে। আমার মনে আছে যে 2001-2 সাল থেকে আমি নিয়মিত কৃত্তিবাসে লিখছি, এবং এখনো পর্যন্ত টানা। সৌরভ মুখোপাধ্যায়ের আরও অনেক সাহিত্য সঙ্গ আছে, সাহিত্য সঙ্গী আছে, কাজ আছে। আসছি সে কথায় একটা ছোট্ট বিরতির পর। যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে আছেন কবি গদ্যকার সৌরভ মুখোপাধ্যায়। সৌরভের আর একটা পরিচয় আছে, সৌরভ সপ্তর্ষি প্রকাশনের কর্ণধার। কিন্তু আজকে আমরা আমাদের এই আলোচনায় প্রধানত গুরুত্ব দিতে চাই সৌরভের কবি জীবনের ওপর, লেখা জীবনের ওপর। তবুও প্রকাশন সংস্থার সূত্রে উনি যাদেরকে দেখেছেন, যেসব লেখক যাদের আপনি সঙ্গ পেয়েছেন, তাদের কথাও একটু আধটু শুনতে চাই। নিশ্চয়ই। সৌরভ, এই করোনায় অতিমারির সময় চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও তো আপনার খুব ঘনিষ্ঠতা ছিল। খুবই। সপ্তর্ষি প্রকাশনটা মূলত আমি এবং আমার স্ত্রী সাথী, আমরা দুজনে মিলে শুরু করেছিলাম 2001 সাল থেকে, এবং প্রথম থেকেই আমরা বাংলার প্রথিতযশা লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক সকলের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। এটা আমাদের কাছে খুব বড় পাওনা যে এই সময়ে দাঁড়িয়ে একটা নতুন প্রকাশন আমরা শুরু করেছি 2000 সালে, তাতে আমাদের কেউ বিমুখ করেননি কোনোদিন। সৌমিত্রদা আপনাদের বই দিয়েছিলেন তো? হ্যাঁ, সৌমিত্রবাবু বই দিয়েছিলেন। শুধু নয়, একদম প্রথম দিকেই 2003-4 সালেই আমরা সৌমিত্রবাবুর প্রথম বইটা যে কাজ করি, সেটার নাম হচ্ছে চরিত্রের সন্ধানে। উনি বিভিন্ন ক্যারেক্টারকে অ্যানালিসিস করে উনি একটা বই লিখেছিলেন, সেটা আমরা প্রথম করি। তারপর তো সৌমিত্রবাবুর সঙ্গে আমরা একটা অনেক বড় কাজ করি, সেটা হচ্ছে এক্ষণ পত্রিকার সৌমিত্রবাবু অন্যতম সম্পাদক ছিলেন নির্মল্য আচার্যর সঙ্গে।
তো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অশ্রুকুমার শিকদার এই দুজনে মিলে দুজনের সম্পাদনায় সপ্তর্ষি থেকে নির্বাচিত এক্ষণ খণ্ডে খণ্ডে বেরোতে শুরু করে, এবং সেই সময় আমি এক্ষণ বিক্রি হতো কেমন? ওই যে সংকলনটা করেছিলেন তার সাংঘাতিক বিক্রি হতো, যখন মানে শুধু বিক্রি হতো না, মানে কিনতেন। হ্যাঁ মানে কিনতেন তো বটেই, এবং আজও মানে এক্ষণের নতুন সংকলন বেরোবে, নতুন নির্বাচিত এক্ষণের নতুন পার্ট বেরোবে, সেইটার জন্য কত মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করেন দেখছি। খুব সম্প্রতি আরেকটি সংকলন বেরোবে আমাদের এক্ষণের, তো সেটাতেও দেখেছি প্রচুর মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছেন, নিয়মিত টেলিফোনে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কবে বেরোবে, অ্যাডভান্স করতে চান। সুতরাং এটা একটা মিথ, মানে সৌমিত্রবাবু এবং নির্মলাচার্যর সম্পাদনা এক্ষণ। আচ্ছা, দুজনেই তো চলে গেছে, যে তৃতীয় খণ্ড বেরোবে তার দায়িত্ব নেবেন কে? এইটা দেখার যে এরা কত দূরদর্শী মানুষ ছিলেন, সৌমিত্রবাবু এবং অশ্রুকুমার শিকদার। প্রথম 4টি খণ্ড কি কি হবে না হবে সেটা মোটামুটি প্রস্তুতি করে দিয়ে গেছিলেন, তার তালিকাও তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা, এবং পঞ্চম খণ্ড, যেটা আমাদের শেষ খণ্ড বেরোবে, 4টি খণ্ডের মধ্যে 3টে বেরিয়ে গেছে, চতুর্থ খণ্ড যেটা ওরা তৈরি করে দিয়ে গেছেন সেই অনুযায়ী বেরোবে। পঞ্চমও যেটা বেরোবে তারও একটা রূপরেখা ওরা কিন্তু তৈরি করে দিয়ে গেছেন আমাদের। সৌরভ, চলে আসি আপনার আবার কবিতায়। আমি সাম্প্রতিক লেখা পড়ি কিছু। নিশ্চয়ই পড়ুন। কবিতা লেখার সময় পান কখন? এত কাজকর্ম বাবা। ওটা সময় বেরিয়ে যায়, সময়টা নিজের আমার যদি ইচ্ছে থাকে, আমার মনে হয় যে কোনো মানুষই যদি মনে করেন যে কোনো একটা কাজ করবেন, তার যদি ইচ্ছা হয় ঠিক সময় বেরিয়ে যায়। মানে এরকম নয় যে সব কিছু ছেড়ে দিয়ে, আচ্ছা ঘুমের সময় কমিয়ে দিয়ে বা লেজার টাইম কমিয়ে দিয়ে কবিতা লিখি, তা নয়, সারাদিনের মতোই কবিতা লেখার সময়। চলে যাই আপনার কবিতায়। পাহাড় থেকে ফিরে আমি তোমার বাড়ি যাব, ঈষৎ লাল মোরাম পথ, শান্ত পরিপাটি, সকাল এসে মাথা নোয়ায় নীরবে অক্লেশে। এখানে দিন শান্ত দিন, নদীর স্রোতে বয়, পাতার ভাঁজে ফুলের মতো লুকিয়ে থাকে বেলা, সন্ধে নামে আচম্বিতে ঝিঁঝি পোকার গানে। তোমাকে আমি বলিনি কিছু, আসলে যা যা বলে, আসলে যা যা সংকেতে আর কোলাহলের ভিড়ে নিজের মতো বসত করে মুহূর্তকে চায়। পাহাড় থেকে ফিরে আমি তোমার কাছে যাব, কালো ভ্রমর তোমার চোখ, হরিণ দ্রুত গতি, তোমার কোলে রাখবো মাথা, দেবে না সম্মতি। বাহ, এ তো প্রেমের কবিতা। প্রেমের কবিতা। এই গুচ্ছের আরও একটা শুনবো। প্রেমের কবিতা যখন আসে একেবারে তোড়ের মতো আসে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। তা তাঁর এতদিন পরেও একেবারে বাংলার নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে এত কবিতা লিখে চলেছেন, এইটা আমাদের খুব আনন্দের কথা, আশার কথা। এবং প্রেমের কবিতা লিখতে এই ধরনের ভালো লাগে এই ধরনের আলোচনায় এটাই হচ্ছে আমাদের একটা মূল পাওয়া, যে আজও কবিরা কবিতা লিখে চলেছেন। পরের কবিতায় চলে যাই। হলুদ রঙা ফুল, আসমানি দিক ফুল, ঘর বারান্দা আলো, তোমায় সাক্ষী রেখে মুহূর্তকাল দেখে সহসা চমকালো। চোখের তারায় ভাসে অজানা ক্যানভাসে, পলক পড়া টানে শিহর লাগে ঠোঁটে, অস্ফুটে অস্ফুটে মন্ত্র জাগে কানে। আঙুল বোঝে খুব, গ্রীবার ভাঁজে ডুব, স্পর্শটুকু চায়। হলুদ রঙা ফুল সন্ধানে সন্ধানে আলোর খোঁজে যায়। বাহ সৌরভ, এই প্রেমের কবিতা কি করে আপনার ভেতরে জন্ম নেয়? তার প্রসেস কিছু আছে? যেটা হয়, মানে আমি শুধু প্রেমের কবিতার ক্ষেত্রেও নয়, অন্য কবিতার ক্ষেত্রে এবং প্রেমের কবিতার ক্ষেত্রে যেটা হয় যে মুহূর্ত, আমার কাছে মুহূর্ত থেকে লেখার আসে। হয়তো কোনো একটা দৃষ্টি দেখলাম, একটা তাকানো দেখলাম কোনো সময়, বা একটু নীরব হয়ে মাটিতে তাকিয়ে থাকা দেখলাম, ওই মুহূর্তটা থেকে গেল কোথাও, এবং ওই মুহূর্তটা কোনো একটা সময় হয়তো ওই যে দেখলাম যে সময়টা, তার থেকে হয়তো অনেকটা পরে, মানে হয়তো 3 দিন বাদে খুব বিদ্যুৎ চমকের মতো মুহূর্তটা মাথায় এলো,
এবং তারপরে একটা অদ্ভুতভাবে দেখেছি যে পর 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 মাথায় আমার লাইনগুলো তৈরি হতে থাকলো, এবং এরকম নয় যে একেবারেই প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন এলো, হয়তো একেবারে শেষ লাইনটা বা মধ্যিখানের কোনো একটা লাইন উঠে এলো, এবং সেটাকে বুনতে বুনতে আমি চেষ্টা করি, অধিকাংশ কবিতায় আমি চেষ্টা করি প্রথমে মাথায় তৈরি করতে আর কি, তাতে আমার লেখার প্রসেসের সুবিধা হয়, যে কবিতাটা একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেলে তারপরে যখন আমি বসি সেই লেখাটার সময়টা হয়তো খুব বেশিক্ষণ লাগে না, পরপর পরপর লিখে যেতে পারি, কিন্তু ওই তৈরি হওয়ার প্রসেসটা আমার অনেক বেশি মাথায় হয়, এবং সেই অনুযায়ী, সেই মিটার অনুযায়ী ছন্দে বা ছন্দের বাইরেও যদি লিখি, সেইভাবেই পুরো জিনিসটাকে স্ট্রাকচার করি, এবং লেখাটার সময় ওই মুহূর্তটাকে জারণ করি প্রতি মুহূর্তে। বেশ, হ্যাঁ, কবিতার মুহূর্ত কেমন সে কথা আরও শুনবো। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। ফিরে এলাম বই আড্ডা লিকার চা অনুষ্ঠান নিয়ে। সঙ্গে আছেন কবি, প্রকাশক সৌরভ মুখোপাধ্যায়, কিন্তু আজকে আমাদের যে মূল ফোকাস সেটা হচ্ছে তাঁর লেখা জীবনের দিকে। সৌরভ, একটা কথা জানবার, এই যে আপনি এতগুলো বই লিখেছেন, অনেকগুলো বই আপনি লিখেছেন, এই প্রত্যেকটা বইতে কি আপনি নিজেকে পাল্টে পাল্টে ফেলেন? আমি চেষ্টা করি সেটাই, যে কারণে আমি সত্যি খুব মানে আমার সমসাময়িক যারা কবি আছেন তাদের পাশাপাশি দেখলে সত্যি আমার বইয়ের সংখ্যা কম, এবং এটা খুব সচেতনভাবেই বইয়ের সংখ্যা কম। কম মানে তাও তো গোটা পাঁচেক তো হয়েই গেছে। 5টা বই, এবং আমি একটা বই থেকে আরেকটা বইতে আমি ন্যূনতম 3 বছর থেকে 4 বছর ফাঁক তো রাখি আর কি, কখনো কখনো সেটা 5-6 বছরেও চলে যায়। যেমন আমার শেষতম বই 2014 সালে বেরিয়েছে, তারপরে এখনও নতুন বইয়ে আমি যাইনি, সাম্প্রতিক হয়তো যেতে পারি আর কি, সেরকম পাণ্ডুলিপি জমেছে। কিন্তু আমি সেটা চেষ্টা করি, খুব সচেতনভাবে চেষ্টা করি, যে একটা বই থেকে আরেকটা বইতে আমি যখন যাব, তাতে সেই বদলটা যেন থাকে আমার লেখার মধ্যে আর কি, সেটা চেষ্টা তো থাকেই আর কি। প্রেম করে বিয়ে করেছেন? প্রেম করে বিয়ে করেছি, দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছি, এবং প্রায় 5 বছর 6 বছর প্রেম করেছি, তারপরে বিয়ের পরে প্রেম করেছেন? বিয়ের পরে প্রেম করেছি। এবং সেসব আপনার লেখায় ছাপ ফেলেছে? সেসব লেখাতে ছাপ ফেলবি। সেই জন্যই কি ইচ্ছে করে প্রেমে পড়েন, কবিতা লেখার স্বার্থে? ইচ্ছে করে প্রেমে পড়তে হয় না, প্রেমে পড়ে যাই আর কি। মানে প্রেম আমার কাছে এমন একটা জিনিস, প্রেম যখন আসে তখন মানে অপ্রতিরোধ্য। হ্যাঁ, প্রেম ইচ্ছে করে পড়া যায় না, মানে প্রেমে ফেলে দেয়। হ্যাঁ, বরং তার থেকে প্রেম থেকে ওঠাটা খুব মুশকিল হয়। হ্যাঁ, প্রেমে পড়াটা খুব সমস্যার নয়। ও মানে উঠে পড়তেও হয়? মানে হ্যাঁ, উঠে তো পড়তেই হয়, খুব স্বাভাবিকভাবে উঠে পড়তে হয়। হ্যাঁ, এটা খুব আনন্দের কথা। ওটা পড়াময় এই জীবনে, বিশেষ করে আমাদের থেকে পরবর্তী কালের কোনো মানে অন্তত একটু বয়স কম এমন কারোর জীবনেও ওঠা পড়া সম্পর্কে সচেতনতা থাকে, সেইটা একটা সাহিত্য। হ্যাঁ, থাকতেই হয়, কারণ না থাকলে লেখালেখির ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটে, কাজের জগতে বিঘ্ন ঘটেই আর কি। সৌরভ, দিব্যেন্দু পালিতকেও তো আপনি খুবই ঘনিষ্ঠভাবে চিনতেন? খুবই ঘনিষ্ঠভাবে। দিব্যেন্দুদা আমার মানে লেখাও তো স্নেহ করতেন, খুবই স্নেহ করতেন, খুব পছন্দ করতেন দিব্যেন্দুদা আমার লেখা। এরকমও হয়েছে কোনো দিন দিব্যেন্দুদা বলেছেন যে ফোন করে, চলে এসো সৌরভ, লেখা শুনবো তোমার। একটু খুব বিরাট পাওনা আমার কাছে, এরা এই মানুষজন, এই বটবৃক্ষগুলো চলে গেছেন আমাদেরকে ছেড়ে, কিন্তু এগুলো তো সারা জীবন থেকে যাওয়ার মতো। সুতরাং আমার তো মনে হয় যে আমি যতদিন বাঁচবো, এদের স্মৃতি, এদের আশ্রয় আমাকে সারা জীবন পুষ্ট করবে। আনন্দ পাবলিশার্সের প্রকাশক দ্বিজেন্দ্রনাথ বসু ওরফে বাদল বসু, তিনিও তো আপনাদের? বাদলদা আমাদের মানে আমার নয়, বাদলদা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন, আমার এবং স্বাতীর পারিবারিক বন্ধু, পারিবারিক অভিভাবক ছিলেন বাদলদা। আমাদের বিয়েতে সইও করেছিলেন, অন্যতম সাক্ষী ছিলেন বাদলদা। এবং যখনই অসময়ে পড়েছি, সুসময়ে পড়েছি এবং দুঃসময়ে পড়েছি, 3টে ক্ষেত্রেই বাদলদা পাশে, মানে আমার বাবা যেরকম সেই রকমভাবে বাদলদা আগলে দাঁড়িয়েছেন আর কি। হ্যাঁ, বাদলদার কাছে আমার সারা জীবনের ঋণ। বাদলদা যেভাবে আমাকে কি পেশাগত ক্ষেত্রে কি লেখালেখির ক্ষেত্রে বাদলদা যেভাবে গাইড করেছেন, বাদলদা খুব বেশি কথা বলতেন না তো, কিন্তু বাদলদা সাইন দিতেন, সাইন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তুমিও কিছু সঙ্গ করেছো বাদলদা, তুমি জানো যে বাদলদা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে ভালোবাসতেন। তো বাদলদা যেভাবে সাইন ল্যাঙ্গুয়েজে, যেভাবে যেটুকু অল্প কথা বলে, এবং এত সহজ সরল একটা মানুষ, মানে আমার মনে আছে যে আমাদের বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্রেফ একটা পাশবালিশ আঁকড়ে বাদলদা ঘুমিয়ে পড়লেন। বিরক্ত করো না, 1 ঘন্টা ঘুমোবো বলে পাশবালিশ আঁকড়ে পুরো ঘুমিয়ে পড়লেন। এবং
মানে এই সরলতা সত্যিই খুব কম মানুষের মধ্যে দেখা যায়। চলে যাই আবার আপনার কবিতায়। আমি একটু অন্যরকম লেখা পড়ি। নিশ্চয়ই করুন না। বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কবি, প্রকাশক, সম্পাদক সৌরভ মুখোপাধ্যায়। কবিতা পড়ছেন সৌরভ। এই লেখাগুলোর এখনো কোনো নাম দিইনি আমি, ছোট ছোট 4-5টা লেখা। এটাই আমার দেশ, এইখানে আমি থাকব, আমি পাথর ছোঁড়ায় থাকব, রক্তের ঢেউয়ে থাকব, লাশের মধ্যে থাকব লাশ। দেশ মানে এই বুঝি, দেশ মানে এই সন্ত্রাস। বাহ, আর একটা শুনি। কাগজ দেখাতে হবে, সার সত্য এই। আমরা কাগজ বুঝি, পরিবর্তে ঝলসে ওঠা ছাই। পরিবর্তে পরিবর্তে সার সার মুন্ডহীন দেহ। কাগজে পাচার হয় ইস্তেহার, গোপন সন্দেহ। বাহ, এ তো এনআরসি এনপি এর বিরুদ্ধে মনে হচ্ছে। একদম। আপনি কি এই যে সামাজিক নানা রকম এই যে আমাদের দুশ্চিন্তা, আপনি তার বিরুদ্ধে লেখালেখিতে বিশ্বাস করেন? সম্পূর্ণভাবে বিশ্বাস করি, সম্পূর্ণভাবে বিশ্বাস করি। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার স্বাধীনতাকে কোনোভাবে কেউ খর্ব করতে পারেন না। কোনো রাষ্ট্রের ক্ষমতা নেই তার স্বাধীনতা হস্তক্ষেপ করার, উচিত নয়। মানে শুধুমাত্র প্রেমের কবিতা লিখে যাচ্ছেন না আজকের দিনের তরুণের, এটা খুব আশার কথা। তারা প্রতিবাদের কবিতাও লিখছেন এবং সত্যি সত্যি এই যে আমাদের চারপাশে অহরহ ঘটে চলা প্রতিদিনের ঘটনা তাই নিয়েও লিখছেন। সৌরভ, এই সিরিজের যদি আর কিছু লেখা থাকে? আর 2টো লেখা আছে, পড়ছি। নিশ্চয়ই। মহল্লাকে মহল্লা আমি জ্বালিয়ে ফিরছি, আমার অনুতাপ নেই কোনো। পাথরে ঘষেনি ছুরি, আঙুলে সেঁকে নি হাত। 10 আঙুল অস্ত্র আড়াল, পোড়া গন্ধ ছাড়া আর চোখে ঘুম আসে না আজকাল। বিদ্যুৎ চিরেছে মাথা ফালা ফালা করে, ধোঁয়া ওঠে তীব্র ঝলসায়। পোড়া পোড়া গন্ধ আসে শতাব্দী পেরিয়ে, চাপ চাপ শিরা তন্তু সরিয়ে সরিয়ে। সারাদিন মিথ্যে খুঁজে ফিরে আমার রক্তমাখা হাত। হিংসা শ্বাস নেয়। বাহ, হিংসা শ্বাস নেয়, এই কথা মনে করিয়ে দিচ্ছেন আজকের দিনের কবি। আজকের দিনের কবি মহল্লায় মহল্লায় আগুন জ্বালিয়ে ফিরে যে দুষ্কৃতীরা দৌড়ে বেড়াচ্ছেন, দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন। জাতপাত, এনআরসি এনপি এর বিরুদ্ধে কথা বলছেন। আমরা আশা করি নিজেরা শিক্ষিত হব, ক্রমশ নিজেদের শিক্ষিত করে তুলব এই সমস্ত অভিশাপের বিরুদ্ধে। এবং এই অভিশাপ মুক্ত করবার জন্যই লিখে চলেছেন সৌরভ মুখোপাধ্যায়ের মতো কবি। প্রথম অংশে শুনেছি তার প্রেমের কবিতা, শেষ অংশে আপনি এই যে জ্বলে উঠলেন আপনার লেখায়, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ সৌরভ। নমস্কার। আমারও খুব ভাল লাগলো আজকের এই অনুষ্ঠানে এসে এবং কবিতা পড়তে পেরে। আপনাদেরকেও ধন্যবাদ এই সুযোগ করে দেবার জন্য এবং বিভিন্ন মানুষের কাছে আমার লেখাকে পৌঁছে দেবার জন্য। নমস্কার আপনাকে। নমস্কার।